বাঁচার আশায় কেউ টু শব্দ করলো না। মুহূর্তে সবাই সাইফের কথা মতো সিকোয়েন্স মেনটেন করে দাঁড়িয়ে পড়ে। সাইফ, জুনায়েদ এবং সাদাত সহ আরো দুজন সৈন্যকে সিভিলিয়ানদের নিচে নিয়ে যাওয়ার দায়িত্বটা বুঝিয়ে দেয়। সাদাত যাওয়ার আগে কেবল বলে, 6 জন যথেষ্ট হবে, তোরা সামনে নিতে পারবি? সাইফ আত্মবিশ্বাসের সুরে বলে। উই আর মোর দেন এনাফ। জুনায়েদ বলে, হোল্ড অন, সবাইকে নিচে পৌঁছে দিয়ে আমরা দ্রুত ফিরে আসবো। সিভিলিয়ানদের নিয়ে সাদাতটা প্রস্থান করতেই সাইফরা উপরের ফ্লোরের দিকে রওনা হয়। নিচের ফ্লোরগুলোর মানুষরা দ্রুত বেরিয়ে যেতে পারলে উপরের ফ্লোরের মানুষগুলো আটকা পড়েছে। তাদের উদ্ধার করার উদ্দেশ্যেই সৈন্যরা পা বাড়ায়। নিশার বুক কাঁপছে। টিভির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সে। আব্বুর মুখে যখন শুনল ঢাকায় অ্যাটাকের খবর, তখন থেকে অদ্ভুত এক ভয় আর শূন্যতা তাকে জেগে ধরেছে। সেই ভয়ের রেশ ধরেই সে সাইফকে কল করেছিল। সে মলে প্রবেশের পূর্বে মানুষটাকে জানিয়েছে যে সে অপেক্ষায় থাকবে। ছন্ন ছাড়া লাগামহীন মানুষটা কি নিশার উৎকণ্ঠা বুঝতে সক্ষম হয়েছে? সে কি বুঝেছে নিশা কতটা কাতর হয়ে পথ চেয়ে আছে? গত কটা দিন নিশার মনে যে ভূমিকম্প বয়ে গিয়েছে, সম্পর্কে কি তার ধারণা আছে কোনো? নিশা ভেবে রেখেছিল মানুষটা ফিরলে সে মুখোমুখি কথা বলবে, কিন্তু পরিস্থিতির জন্য তার আর তর সইল না। আজই কল করে সাইফকে জানিয়ে দিল সবটা, ছোট বাক্যে ছোট পরিসরে। নাইমা অবাক হয়ে মেয়ের চিন্তিত মুখশ্রী পরখ করছে। জুলফিকার চট্টগ্রামের বাহিরে যাবে বলে নিশাকে সে কটা দিনের জন্য নিজের কাছে নিয়ে এসেছে, কিন্তু এখানে আসার পর থেকেই সে মেয়ের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা টের পাচ্ছে। আর আজ তো তার মেয়ে আরো বেশি অদ্ভুত আচরণ করছে। বিকেলবেলা থেকে টিভির সামনে থেকে সরছেই না। ছলছল করা চোখ দিয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে। নাইমা মেয়ের কাঁধে হাত রেখে বলে, এই নিশা, কান্না করে দিবে মনে হচ্ছে, কি হয়েছে? নিশা মায়ের দিকে তাকায় করুণ মুখ করে, জানতে চায়, আব্বু যখন মিশনে যেত তখন তুমি কিভাবে শান্ত থাকতে আম্মু? নাইমা অবাক হয়। পর মুহূর্তে তার মনে পড়ে যায় অতীত। জুলফিকার যখন মিশনে থাকতো তখন কি বিভৎসকর দিনই না পার করতে হয়েছে তার। সেই দিনগুলো এখন কেবল অতীত। নাইমা নরম গলায় বলে, আব্বুর জন্য চিন্তা হচ্ছে? নিশা আনমনে বলে ওঠে, আরেকজনের জন্য। নাইমা অবাক হয়ে জানতে চায়, কে? নিশা সম্বিত ফিরে পায়, নিজেকে সামলে নিয়ে বলে, দুর্জয় ভাইয়া। নাইমা আর ঘাটায় না বিষয়টা। সে মনে মনে কেবল দোয়া করে সৈন্যরা সকলেই যেন অক্ষত অবস্থায় নিজ নিজ নীড়ে ফিরে যেতে পারে। 8ম তলায় 3 জন আতঙ্কবাদী ছিল। তাদের দলে আরো 2 জন ছিল। তারা উপরের ফ্লোরগুলোতে সফলভাবে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করতে সক্ষম হয়েছে। এই 8ম তলায় বোমা বিস্ফোরণ করাই তাদের একমাত্র লক্ষ্য এখন। এই ফ্লোরে বেশ অনেকজন সিভিলিয়ানই আছে। সবাই কোথাও না কোথাও লুকিয়ে আছে। লুকানো ব্যক্তিদের খুঁজে বের করার তাড়া নেই তাদের মধ্যে। বোমা বিস্ফোরিত হলে আশেপাশে লুকিয়ে থাকা একজনও বাঁচবে না, সবাই মরবে, একসঙ্গে মরবে। 3 জন আতঙ্কবাদী 3টা ভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যখন নিজেদের হাতে রিমোট চাপতে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে 6 জন সৈন্য সুকৌশলে পেছন থেকে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সাইফ যার উপর ঝাঁপিয়ে পড়েছে সে এক আত্মঘাতী বোমার পোশাক পরিধান করেছিল। হাতে ছিল তার রিমোট। রিমোটের লাল রঙা বাটনটায় চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। সাইফ এক হাতে সেই আতঙ্কবাদীর ঘাড় পেঁচিয়ে ধরে রেখে দাঁতে দাঁত চেপে বলে, নট ইয়েট চান্দু, আজকে একদমই মরার মুড নেই আমার। বউ এক কবুল বললো আজ, বাকি 2 কবুল না শুনে তাকে কিভাবে বিধবা হতে দেই? কথাটুকু বলেই অপর হাতের সাহায্যে সেই যুবকের হাতের রিমোটটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সাইফ। অতঃপর রিমোটটা দূরে ছুঁড়ে ফেলেই সে যুবককে নিজের দিকে ফিরিয়ে এলোপাথারি ঘুষি মারতে শুরু করে। নিজের শক্ত হাতের শক্তি দ্বারা মুহূর্তে আতঙ্কবাদীর মুখের নকশা বদলে দেয়। ঠিক সেই মুহূর্তে 8ম তলার অন্য প্রান্তে একটা বিকট বিস্ফোরণ হয়। সাইফ সহ সকলেই সেদিকে চমকে তাকায়। তাদের থেকে ঠিক আনুমানিক 50 অথবা 60 হাত দূরে সেই আতঙ্কবাদী ছিল। বিস্ফোরণটা তার মাধ্যমেই হয়েছে। সাইফ এক ঘুষিতে সেই অর্ধচেতনাহীন আতঙ্কবাদীকে অজ্ঞান করে এলোমেলো দৃষ্টি মেলে চারিপাশে তাকায়। দ্বিতীয় আতঙ্কবাদীর শিওরে 2 জন সৈন্য আছে। বাকি একজন সৈন্য ওয়াশরুম এরিয়ার ধারে সিভিলিয়ানদের খুঁজতে ব্যস্ত। নেই কে। চকিতে সাইফের মস্তিষ্কে 2টো নাম আলোড়িত হয়। তাদের সঙ্গে আসা ব্যাকআপ টিমের হারুন এবং প্রত্যয়। মুহূর্তেই থমথমে হয়ে গেল সাইফের মুখ। সামনে কিছুই দেখা যাচ্ছে না স্পষ্ট। ধোঁয়ার ভিড়ে লুকিয়ে আছে 2টো মানুষের জীবন প্রদীপের সত্যতা। 4র্থ তলায় উপস্থিত আতঙ্কবাদীদের অস্ত্র শক্তি ধূলিসাৎ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মেজর শাহরিয়ার দুর্জয়ের আওতায় পরিচালিত সৈন্যদল। অফিসার শোভন মোতাসিম
চৌধুরী মুখে তখন জয়ের হাসি। দুর্জয়ের পানে তাকিয়ে তিনি বলেন, সফল হয়নি মেজর, আমরা হতে দেইনি। দুর্জয় মলিন স্বরে বলে, আলহামদুলিল্লাহ। সিভিলিয়ানদের নিচে পৌঁছে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত 4 জন লেফটেন্যান্ট তখন 4র্থ তলায় এসে উপস্থিত হয়। তাদের দেখে দুর্জয় জানতে চায়, সবাইকে সেফলি পৌঁছে দেওয়া হয়েছে? সাদাত স্পষ্ট গলায় বলে, ইয়েস স্যার। দুর্জয় এবার শোভনের পানে তাকিয়ে বলে, পুলিশ ফোর্স বাইরে অপেক্ষারত আছে অফিসার, আমাদের ওপরে যেতে হবে। ইউ শুড গো ব্যাক টু ইউর ফ্যামিলি নাও। শোভন মৃদু হাসে, হেসে মাথা নেড়ে দুর্জয়ের দিকে হাত বাড়ায়। নিজের বুকের অস্থিরতা চেপে দুর্জয়ও হাত বাড়ায়। হাতে হাত মিলিয়ে প্রস্থানের পূর্বে অফিসার শোভন মুস্তাহাসিম চৌধুরী বলে, মেজর, বিদায় মুহূর্তে আপনি যেন কি বলেন সব সময়। দুর্জয় মৃদু ভুরু কুঁচকে রয়। তার মস্তিষ্ক মনে করতে পারছে না কি বলে সে। শোভন কিছুটা মনে করার চেষ্টা করে প্রফুল্ল গলায় বলে ওঠে, ওহ ইয়েস, মে আওয়ার কান্ট্রি লিভ লং। দুর্জয় মিলান হেসে নিজেও বলে, মে আওয়ার কান্ট্রি লিভ লং। অফিসার প্রস্থান করতেই দুর্জয় 2 জন সৈন্যকে বলে নিহত 2 আতঙ্কবাদীর কাছে থাকতে আর বাকিদের নিজের সঙ্গে আসার জন্য ইশারা দেয়। বুট ও পরিহিত শক্ত পায়ের দাপুটে আওয়াজে চলন্ত এসকেলেটরটা মৃদু কেঁপে ওঠে। দুর্জয়রা যখন 6ষ্ঠ তলায় পৌঁছায় ঠিক সেই মুহূর্তে আচমকা 8ম তলা হতে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। বিকট সেই শব্দ। সকলে এক মুহূর্তের জন্য থামে, হতবিহ্বল হয়ে একে অপরের মুখে পানে চায়। অতঃপর এক প্রকার দৌড়ে দ্রুত 8ম তলায় পৌঁছায়। 8ম তলার যে পাশটায় বিস্ফোরণ ঘটেছে সেদিকে সৈন্যদের হইচই। বিস্ফোরণের ফলে সম্পূর্ণ একটা স্টোরের অনেক অংশে ধ্বংস পড়েছে। ধোঁয়ার ফলে তা স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও সৈন্যরা নিজেদের 2 সাথীকে খুঁজে ফিরতে ব্যস্ত। দুর্জয়রা 8ম তলায় এসে উক্ত পরিস্থিতি দেখে স্তব্ধ বনে যায়। রাফি জানতে চায়, কি হয়েছে? সাইফ এলোমেলো গলায় বলায়, প্রত্যয় আর লেফটেন্যান্ট হারুন আতঙ্কবাদীর সাথে ছিল, বিস্ফোরণ হয়েছে। দুর্জয় এক মুহূর্ত অপেক্ষা করে না, মুখে রুমাল বেঁধে দ্রুত এগিয়ে যায় ধোঁয়ার ভেতরে। তার দেখা দেখি বাকিরও একই কাজ করে, কেউ রুমাল বেঁধে, কেউ বা নাক মুখ খোলা রেখে। ধোঁয়ার তীব্রতা কিছুটা কমে আসতেই ফারদিন ধ্বংসস্তূপের মধ্যে একটা দেহ দেখতে পায়। সে চিৎকার করে ওঠে। সকলে এগিয়ে আসে। রক্তাক্ত সেই দেহ, জীবিত নাকি মৃত বোঝার সাধ্য নেই। জোনায়েত এগিয়ে গিয়ে দেহটাকে চাপটে ধরে, চেঁচিয়ে ডাকে, মেডিকেল হেল্প প্লিজ। দুর্জয় ফাঁকা মস্তিষ্ক নিয়ে দেহটা দেখে লেফটেন্যান্ট হারুনের দেহ। গুরুতর অবস্থা ওনার। তার কাছেই রয়েছে নিথর আতঙ্কবাদীর দেহ। বিস্ফোরণের সময় সে আতঙ্কবাদীর নিকটে ছিল বলেই হয়তো ক্ষয়ক্ষতির ভারটা বেশি সইতে হয়েছে। সবাই যখন লেফটেন্যান্ট হারুনকে স্ট্রেচারে তুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সাইফ অস্থির হয়ে চারিদিকে প্রত্যয়কে খুঁজতে থাকে। আউটলেটের দ্বার প্রান্তে তখনও সাদা কালো ধোঁয়ার মেলা। সেই ধোঁয়ার মধ্যে থেকেই কারো চাপা আর্তনাদ ভেসে আসে। সাইফ চকিতে সেই পানে তাকায়। এক মুহূর্তে অপেক্ষা না করে সেদিকে এগিয়ে যায়। একটা বিশাল সাইনবোর্ডের নিচে চাপা পড়ে আছে অর্ধেক দেহ। ডান পাটা বেকায়দায় আটকে আছে। চোখ মুখ কুচকে ব্যথায় চাপা আর্তনাদ করছে প্রত্যয়। দৃশ্যটুকু স্পষ্ট হতেই সাইফ চেঁচিয়ে ওঠে। কাছে গিয়ে একা হাতে সেই সাইনবোর্ড টেনে তোলার চেষ্টা করে। ধাতব সাইনবোর্ডটা আকারে বেশ বড় এবং ওজনে অত্যাধিক ভারী হয়। সাইফ প্রথম চেষ্টায় তা তুলতে পারে না। দ্বিতীয় দফায় চেষ্টা করতে নেবে সেই মুহূর্তে দেখে চারিদিক থেকে আরো 5 জোড়া হাত এগিয়ে এসেছে সাহায্যের জন্য। সাইফ চোখ তুলে 5 জোড়া হাতের মালিকের পানে তাকায়। দুর্জয়, সাদাত, রাফি, জুনায়েত ও ফারদিনকে দেখে ভরসা খুঁজে পায়। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। উক্তিটাকে সত্য প্রমাণ করে 6 জন মিলে সাইনবোর্ডটা তুলে দূরে ছুঁড়ে ফেলে। প্রত্যয়ের কাছে এগিয়ে যায়। সাইফ প্রত্যয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। কপালের এক পাশ ফেটে রক্ত ঝরছে। শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। চেতনা তখন আধো আধো আছে। সাদাত ডাকে, প্রত্যয়, শুনতে পাচ্ছিস ভাই? প্রত্যয় অস্ফুটে বলে, আমার পা। রাফি চিন্তিত স্বরে শুধায়, পা ব্যথা করছে? অনুভব করতে পারছি না কিছু। সবাই ভীতিকর দৃষ্টি মেলে একে অপরের দিকে তাকায়। ততক্ষণে আরেকটি স্ট্রেচার এসে হাজির। দুর্জয় শীতল গলায় বলে, ভারী সাইনবোর্ড পায়ের উপর ছিল, তাই হয়তো নাম ফিল করছে। হসপিটাল নিয়ে যেতে দাও, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ঘড়ির কাঁটা অলস ভঙ্গিতে চলছে। লিভিং রুমে একত্রিত হয়ে বসে আছে গোটা পরিবার। দৃষ্টি তাদের টেলিভিশনের পানে স্থির। নিজের রুমের দরজার সামনে পর্দার আড়ালে লুকিয়ে থাকা রমণী দূর হতে দেখছে সেই দৃশ্য। সামনে যাওয়ার সাহস করছে না। ভুলে গেলেই মা আর ভাবি সবার আগে তার পিঠে তবলা বাজাবে।
দুমাদুম কিল ঘুষিও পড়তে পারে। ফোনটা চিৎকার করে বেজে উঠতেই জাহিদ এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা রিসিভ করে। সবাই উদ্গ্রীব হয়ে জাহিদের পানে তাকিয়ে থাকে। জাহিদ ফোন রেখে মুখটা থমথমে করে রয়। চারু চিন্তিত স্বরে জানতে চায়, কি বলেছে আঙ্কেল? প্রত্যয়ের কোনো খবর পাওয়া গিয়েছে?